ঠিক আছে। তো দেখো আমরা তাহলে শুরু করতে পারি আমাদের আজকের যে আজকে সিকিউ, ঠিক আছে, তড়িৎ রসায়নের সিকিউ। তো প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার জারণ বিভব বিজারণ বিভব বের করা, ঠিক আছে, জারণ বিভব আর বিজারণ বিভব নিয়ে কোষ বিভব বের করা। তাহলে প্রথম টপিকটা হচ্ছে কোষ বিভব বের করা। তখন এই কোষ বিভব বের করা মাঝে মাঝে আসতে পারে। এখান থেকে আরেকটা সাব উপাংশ আছে, সেটা হচ্ছে যে মানে পাত্রে রাখা যাবে কি না, এই টাইপ, ঠিক আছে, পাত্রে রাখা যাবে কি না, পাত্রে রাখা যাবে কি না। এর আরেকটা অংশ আছে যে ধরো তো দুইটা পাত্র দিয়ে রাখবে, এরকম পাত্রে রাখা যাবে কিনা, এই কনসেপ্টেরই সেম কনসেপ্ট। প্রশ্নটা আসে এভাবে যে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কিনা। দুইটা কিন্তু একই টপিক, এই কোষ বিভবের মধ্যেই দীর্ঘদিন রাখা সম্ভব হবে কিনা। ওকে, তো এটা হচ্ছে কোষ বিভব থেকে গেল। এখান থেকে আরেকটা সুন্দর একটা টপিক আছে, আমি দেখলাম এটা আসলে অ্যাডমিশন টপিক ছিল, আমি জানতাম না যে বোর্ডেও এত সুন্দর প্রশ্ন করে। এটা হচ্ছে তোমার যে জমা হইলো, জমা হওয়ার ফলে তোমার ঘনমাত্রাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন চেঞ্জ হইলে পরিবর্তিত ঘনমাত্রা কত, তাই না? এবার একটা নির্দিষ্ট পরিমাণ ভর তোমার কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে কিছু তো চেঞ্জ হইলো, এখন তোমার ঘনমাত্রাটা পরিবর্তিত ঘনমাত্রা কত, তাহলে তোমার পরবর্তী টপিক হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা বের করা। ওকে, এটা একটা টপিক। আরেকটা টপিক দেখো, আরেকটা যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে, আমরা তো সেটা সব থেকে জানি, তাই না, ভর নির্ণয়, জমাকৃত ভর নির্ণয়, জমাকৃত ভর নির্ণয়, এটা একটা টপিক আছে। দেখো আরেকটা যে টপিক আছে সেটা হচ্ছে ভর নির্ণয় থেকে আসতে পারে। হ্যাঁ, মোটামুটি এইগুলো বুঝছো, আর এর বেশি কিন্তু আসে না। আমি মাঝে দেখলাম একদম সবগুলো প্রশ্ন আমি দেখছি, এইগুলোর মধ্যে ক্যাটাগরি পড়ে যায়। আর একটা গান আসে হচ্ছে মুখস্থ টাইপ, একটা মুখস্থ টাইপের মধ্যে কী কী মুখস্থ করতে হবে এগুলো আমরা বলে দিব, ঠিক আছে, ওগুলো পড়বা, শেষ হয়ে যাবে। তো আমরা দেখো এগুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে, আমরা বেশি সময় নিব না, যেহেতু ছোটো টপিক ছোটো অধ্যায়ের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, ঠিক আছে। এখন দেখো আমরা তাহলে শুরু করতে পারি। আমাদের প্রথম যেটা কোষ বিভব নিয়ে। তো দেখো কোষ বিভব পড়ার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা জারণ বিভব আর একটা হচ্ছে বিজারণ বিভব। তো এটা আসলে যদি আমি শর্ট করে বলতে চাই, এটা আসলে একটা ইলাবোরেট টার্ম, ঠিক আছে। প্রথমেই কথা হচ্ছে এটা ইলাবোরেট টার্ম, এটার জন্য তোমাকে দ্রবণ চাপ, অসমোটিক চাপ এগুলো পড়তে হবে। তো আমি একটু হালকা করে একটু রিলেট করে দেখি পড়াতে পারি কিনা, একটু আগের অধ্যায়ের সাথে একটু রিলেট করে পড়বো। জারণ মানে কি বলতো? জারণ মানে হচ্ছে আমাদের ইলেকট্রন সারণ, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তাহলে তুমি যখন এইটা একটা পাত্র রাখবা, তাহলে এখানে ধরো ক্যাথোড রাখলা, তাহলে যদি ক্যাথোড থেকে, আবার ভালো করে শুনবা, ক্যাথোড থেকে যদি তুমি দ্রবণে ইলেকট্রন ছাড়ো, তাহলে এখানে যে বিভব পার্থক্য তৈরি হবে সেটার নাম হচ্ছে জারণ বিভব। ওকে, তার মানে কি, তুমি ক্যাথোডটা রাখবা বা এত অ্যানোড লাগবে, অ্যানোডে জারণ বিভব হবে। তো কখন কী হবে সেটা আমরা বলে দিব। এখানে জাস্ট একটা দণ্ড রাখলা, দণ্ড ক্যাথোড না অ্যানোড সেটা পরে বের করবো। তো দণ্ডটা রাখলা, দ্বন্দ্ব থেকে দ্রবণে কি ইলেকট্রন প্রবেশ করতেছে, দ্বন্দ্ব থেকে দ্রবণে প্রবেশ করতেছে। এখন এখানে যে বিভবটা উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে জারণ বিভব, ঠিক আছে। আর দ্রবণ থেকে নেওয়ার ফলে যে একটা প্রেশার তৈরি হবে, ওখান থেকে যে বিভব তৈরি হবে সেটা হচ্ছে বিজারণ বিভব, ঠিক আছে। এটা হচ্ছে একদম শর্টকাট কথা। এখন এলাবোরেটটা আমি আগেই বলছি, বিস্তারিত আমি যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি তোমরা মোটামুটি পারো, না পারলেও কোনো প্যারা নাই। এটা ছাড়া আমরা একদম অনায়াসে 90+ মার্ক এমনি পেয়ে যাব, ঠিক আছে, সমস্যা নেই, কোনো প্যারা নেই। তো এখান থেকে জারণ বিভব আর বিজারণ বিভব। এখন আমি যেটা বললাম যে কোনটাকে কি ধরবো, জারণ বিভবটা হয় সবসময়, ধরে নিবা অ্যানোডে জারণ হয়, এটা সবসময় মনে রাখবা, অ্যানোডে জারণ হয়, অ্যানোডে জারণ হয়, আর ক্যাথোডে বিজারণ হয়, ঠিক আছে। তো যেহেতু অ্যানোড লিখছি, সাথে আরেকটা জিনিস মনে রাখবো, অ্যানোড সবসময় ক্ষয় হয়। কি বললাম? অ্যানোড ক্ষয় হয়, আর এটা হচ্ছে ক্যাথোডে জমা হয়। তো আশা করি একটু ভাবলে বুঝতে পারবা কেন ক্ষয় হয়। অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয়, জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়া মানে কি আস্তে আস্তে তোমার ক্ষয় হয়ে ইলেকট্রন ছাড়ে, তাই না? আর ক্যাথোডে সবসময় ইলেকট্রন জমা হচ্ছে, ইলেকট্রন জমা মানে এক সময় সেটা আস্তে আস্তে বড় হবে, মানে ভর জমা হয়, ঠিক আছে। এখানে যে পরিমাণ ক্ষয় হবে এখানে সেই পরিমাণ জমা হবে। তো এগুলো আমরা ম্যাথ আস্তে আস্তে করবো, এখান থেকে আপাতত এইটুকু মনে রাখো, ঠিক আছে। এখন কোথায় কোনটা ধরবা এটা একটু বলে দেই। যেটা আমাদের ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল মানে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ, ইলেকট্রোলাইটিক সেল মানে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু একটু মনে রাখতে হবে। ইলেকট্রোলাইটিক মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, ঠিক আছে।
তড়িৎ বিশ্লেষক কোষ। তো দেখো এখানে কি হয়, এখানে তড়িৎ থেকে রাসায়নিক পাও তুমি, ঠিক আছে, এখানে তড়িৎ থেকে রাসায়নিক, ভালো করে মনে রাখবা তাইলে হয়ে যাবে। ওকে, তাহলে ইলেকট্রোলাইটিক সেলের জন্য তুমি একটা জিনিস মনে রাখবা, অ্যাপেল। অ্যাপেলে কি লিখবা, অ্যাপেল। অ্যাপেল মানে কি বুঝাইলাম আমি, এতে হচ্ছে অ্যানোড, এতে অ্যানোড, পিতে পজিটিভ, আর ইতে হচ্ছে ইলেকট্রোলাইটিক। তাহলে দেখো এটা মানে কি বোঝাচ্ছি, অ্যানোডকে পজিটিভ ধরবা নেগেটিভ ধরবা, এটা হচ্ছে কখন লাগবে বলো তো, ব্যাটারি ডিসচার্জ আর চার্জিং এর সময় লাগবে। তো আমি সেখানে একসাথে বলে দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এগুলো জিনিস একটু মনে রাখবা, খাতায় ভালো করে সুন্দর করে নোট করে রাখবা, এগুলো অ্যাডমিশন অনেক কাজে দিবে। তো ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষক কোষে অ্যাপল। অ্যাপল মানে কি, এতে অ্যানোড পজিটিভ, তার মানে যেটা তোমার অ্যানোড হবে, যেখানে জারণ হবে সেখানে কি চিহ্ন দিতে হবে, ব্যাটারির, সেখানে পজিটিভ চিহ্ন দিতে হবে, ঠিক আছে, আর যেখানে বিজারণ হবে সেখানে মাইনাস চিহ্ন দিতে হবে, এর উল্টোটা। আর এর বিপরীতটা হবে কোথায়, তড়িৎ রাসায়নিক কোষে। তড়িৎ রাসায়নিক কোষে উল্টো হবে, অ্যানোড কি হবে, অ্যানোড হবে নেগেটিভ, আর ক্যাথোড হবে পজিটিভ। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া নেগেটিভ হইলে কি এখানে বিজারণ হবে, কখনোই না, অ্যানোডে সবসময় জারণ দিবা, চিহ্ন সাইনের সাথে কোনো সম্পর্ক নেই, অ্যানোডে সবসময় জারণ হবে, ক্যাথোডে সবসময় বিজারণ হবে, ঠিক আছে। তো জারণ বিভব বিজারণ বিভব কিছু কিছু পড়তে হবে, আর কিছু কিছু বই দেয়া আছে, ঠিক আছে, তো এগুলো কোনো ম্যাটার না, এগুলো কোনো সমস্যা নাই। এখন মাঝে মাঝে তোমার, আচ্ছা আমরা আস্তে আস্তে কনসেপ্টে যাই, এখানে জারণ বিভব আর বিজারণ বিভব চলে গেল। এখন তোমার ধরো এটা একটা সেল, এটা ধরো অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। ওকে, এখন এখানে অ্যানোড আছে, এখানে ক্যাথোড আছে, এখানে কি হবে, এখানে জারণ বিভব পাবা, এখানে জারণ বিভব পাবা, আর এখানে বিজারণ বিভব পাবা, এটা তো একদম সিম্পল, তাই না। এখন দুইটাকে যদি তুমি সংযুক্ত করো লবণ সেতু দ্বারা, তাহলে কি হবে, তাহলে একটা কোষ তৈরি হয়ে গেল। এখন এই কোষের যদি তুমি বিভব বের করতে চাও, মানে ই অফ কোষ, ঠিক আছে, ই অফ কোষ মানে বুঝাইলাম পুরো কোষের বিভব। পুরো কোষের মধ্যে কি কি আছে, জারণ বিভব আছে, বিজারণ বিভব আছে, তাহলে কি লিখবো, ই অফ জারণ যোগ ই অফ বিজারণ, তাই তো, তাই না। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা বইয়ে দেখবে এখানে নট দেওয়া আছে, নট দেওয়া মানে হচ্ছে কি, প্রমাণ তাপমাত্রা ও চাপ, তো এটাকে সবসময় দিতে হবে কিনা এটা নিয়ে আমরা আরও আলোচনা করবো ইলাবোরেটলি। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা প্রমাণ তাপমাত্রা ও চাপে, 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, প্রমাণ তাপ ও চাপে মানে 0 ডিগ্রি সেলসিয়াস, এই জন্য নট দেওয়া হয়। ওকে, তো অন্যান্য টেম্পারেচার আমরা বের করতে পারবো, ওটা আমরা আস্তে আস্তে করবো। তো এখানে আগে বুঝি এটা। তো দেখো জারণ বিভব, তো জারণ বিভব মানে কি বলতো, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, ধরো জারণে হচ্ছে এ আছে, তাহলে এ ইলেকট্রন ছেড়ে কি হবে, এ প্লাস, আর তাহলে তোমার বিজারণে কি হবে, গ্রহণ করবে, গ্রহণ করতে অ্যানায়ন থাকা লাগে, তাই না, সরি আয়ন থাকতে হবে, তাহলে গ্রহণ করে বি হয়ে যাবে। তার মানে এখানে যেটা ছাড়বে এটা গ্রহণ করলো, করে বি হয়ে গেল। তাহলে দেখো এখানে জারণ বিভবের জন্য কি লিখি, প্রশ্ন দেখবে সুন্দর করে এইভাবে লেখা আছে, এ বাই এ নট, আর এখানে তাহলে কি হবে, বি পজিটিভ প্লাস বি। ওকে, এখন আমাদের ক্ষেত্রে যেটা ভুল হয় সেটা হচ্ছে, প্রশ্ন একটু টেকনিক্যালি এরকম ভাবে দিয়ে রাখে, ই নট এ প্লাস এ ইকুয়াল টু ধরো 10 মাইনাস 1.2 দিই, ঠিক আছে, আর ই নট এটা ওইভাবে দিয়ে রাখছে, বি নট প্লাস বি ইকুয়াল টু 1.4। এখন আমরা যেটা করি ডাইরেক্ট মান বসাই দিই, কিন্তু এখানে হবে, হবে না, কারণ দেখো এখানে এটা আগে আছে আর এ নোটটা পরে আছে, ঠিক আছে, আর তোমার এখানে এই নোটটাই আগে আছে, তাহলে কি করতে হবে, এটাকে উল্টাই দিতে হবে। উল্টা দেওয়া মানে হচ্ছে তোমাকে এটা এভাবে যদি লেখো তাহলে জাস্ট সাইনটা চেঞ্জ করে দিবা, ঠিক আছে, জাস্ট সাইনটা চেঞ্জ করে দিবা। এখন তোমাকে কেউ যদি প্রশ্ন দিয়ে বলে যে ইও, আচ্ছা ইও ইও বাদ দিই, ঠিক আছে, একদম সহজ জিনিস, এটা মাঝে মাঝে প্রশ্ন দিয়ে বলে যে এন এ বাই এন এ প্লাস, তাহলে এখানে যে বিভবটা পাবা এটা বলো তো জারণ বিভব হবে না বিজারণ বিভব হবে, হ্যাঁ একটু ভেবে বলো। আচ্ছা রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। তাহলে জারণ বিভব হবে না বিজারণ বিভব হবে, এটা হচ্ছে দেখো এখানে কি ছিল, এখানে ইলেকট্রন ছাড়ার পরে এটা হয়েছে, তাই না, তাহলে এখানে জারণ বিভব হবে, ঠিক আছে, তাহলে এখানে ই যদি দিয়ে দাও তাহলে এটা জারণ বিভব পাইলা, ঠিক আছে। তাহলে যেখানে জারণ বিভব ইউজ করবা সেখানে আগে মৌল থাকবে, তারপরে তার আয়ন থাকবে, আর বিজারণ বিভবের ক্ষেত্রে আগে আয়ন থাকবে পরে মৌল থাকবে, মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে। আশা করি আমি বুঝতে পারছি, না বুঝতে পারলে রিমাইন্ড করবা করে দেখবা, নাও যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবা, তাহলে আমরা অন্যভাবে ট্রাই করতে পারি, তাই না, অনেক ওয়ে আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা দেখো এটা হলো আমাদের কোষ বিভব বের করা, ঠিক আছে, কোষ বিভব বের করা। এখন কোষ বিভব তো বের করে ফেললাম, এখন কোষ বিভবের সাথে সম্পর্ক কি কেন বের করলাম, এখন এই ক্ষেত্রে সুন্দর একটা জিনিস আছে,
ই অফ কোষ, মানে কোষ বিভব যদি ইকুয়াল টু হয় মানে শূন্য হয় 0, তাহলে হবে হলো স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত না বলে বড় সুন্দর জিনিস, সরি স্বতঃস্ফূর্ত না, এখানে বড় সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় আছে মানে কি বলতো? সাম্য অবস্থায় আছে মানে হচ্ছে যে সেই পাত্রটা ক্ষয় হবে না, কিছুই হবে না, ওটা মানে অ্যানোডও ইলেকট্রন ছাড়তেছে না, ক্যাথোডও ইলেকট্রন গ্রহণ করতেছে না, এটা মানে হচ্ছে সাম্য অবস্থায় আছে। যদি 0 = 0 হয় তাহলে আরও দুইটা কেস আছে, তাই না? তাহলে ই নট যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বলবা যে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে এখন জিনিসটাকে দেখো, স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে ওই বিক্রিয়াটা নিজে নিজে সংগঠিত হবে, ওই বিক্রিয়াটা নিজে নিজে সংগঠিত হবে, ঠিক আছে? ওই বিক্রিয়াটা নিজে নিজে সংগঠিত হবে। তো এটা সংগঠিত হওয়া মানে হচ্ছে তোমার অ্যানোড ক্ষয় হবে। অ্যানোড ক্ষয় হবে, ঠিক আছে? অ্যানোড ক্ষয় হবে, এটা খুব ভালো করে মনে রাখবো, এখান থেকে আসবেই একটা প্রশ্ন। আর লেস দেন 0 হইলে অস্বতঃস্ফূর্ত, তাহলে কি হবে? অ্যানোড ক্ষয় হবে না, অ্যানোড ক্ষয় হবে না, এটা খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে? এখন দেখো অ্যানোড তো তোমার ক্ষয় হইলো, তাই না? অ্যানোড ক্ষয় হলো, এখন প্রশ্ন হচ্ছে কতটুকু ক্ষয় হলো। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু ক্ষয় হলো, কতটুকু ক্ষয় হইলো। তো যতটুকু ক্ষয় হইলো দেখো, তো এটার জন্য একটা ফর্মুলা আছে, W = ZIT, W = ZIT, ঠিক আছে? এখন তো ক্ষয় হইলো, স্বতঃস্ফূর্ত হইলে ক্ষয় হবে, তাহলে কতটুকু ক্ষয় হবে সেটার জন্য এই ফর্মুলা, সেটা হচ্ছে W কি ZIT। জেডকে আবার ভাঙায় লেখা যায় হচ্ছে M/EF, M/EF। তো এখানে এমটা কি? এমটা হচ্ছে তোমার যেটা ক্ষয় হচ্ছে, যেটা ক্ষয় হচ্ছে তার আণবিক ভর, তার আণবিক ভর। এটা কি? এটা হচ্ছে তার তুল্য সংখ্যা বা সে কতটা ইলেকট্রন ছাড়বে সেটা, একই কথা দুইটা। আর এফটা কি? এফটার মান 96,500 বসাবা, ঠিক আছে? বইয়ে কিন্তু 96,470 আছে, তো এটা বসানোর দরকার নেই, এটা বসাবা। তো এটা হচ্ছে তোমার কি বের হইলো? এটা হচ্ছে তোমার জেড বের হইলো। এটা কি? জেড। জেডের আর একটা সুন্দর নাম আছে তুল্য রাসায়নিক গুণাঙ্ক, তুল্য রাসায়নিক গুণাঙ্ক, ঠিক আছে? ওকে, তুল্য রাসায়নিক গুণাঙ্ক। তো এটা বইয়ে একদম সুন্দর মতো দেয়া আছে, পরীক্ষায় দেওয়া থাকবে, ঠিক আছে? এগুলো আমি আবার মিশাই দিলাম। আচ্ছা দেখো, তারপরে দেখো এটাটুকু জেটের পরিবর্তে বসালাম। আর আইটা তো আমরা জানি, তাই না? আইটা তো আই জানি, আই লিখলাম, টি লিখলাম। টি হচ্ছে কত সময় ধরে, এটা অবশ্যই সেকেন্ডে, এটা অবশ্যই কি সেকেন্ডে, সেকেন্ডে, আর এটা অ্যাম্পেয়ারে। ওকে, তাহলে আমরা সব ক্লিয়ার করে ফেললাম। তাহলে এটা হচ্ছে কতটুকু তোমার ভর কাউন্ট হবে। এখান থেকে আরেকটা সুন্দর একটা ফর্মুলা আমরা ডেরাইভ করতে পারি, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু NEF। কিউ ইকুয়াল টু কি? কিউ ইকুয়াল টু NEF, ঠিক আছে? তো এখানে কিউটা কি? কিউটা হচ্ছে তোমার কতটুকু, এটা কিন্তু এখান থেকে আসে, বুঝছো? তো এটা আর কি এইভাবে মনে রাখতে পারো, কিউ ইকুয়াল টু আইটি লিখতে পারো, আইটি ইকুয়াল টু NEF। তো আইটি লিখলা, এন এর পরিবর্তে কি লিখতে পারো? W/M লিখতে পারো, তাই না? EF, তো এখান থেকে W দেখবা যে এটাই আসবে, ঠিক আছে? তো যেটা ইচ্ছে সেটা মনে রাখতে পারো। এখানে এনটা তাহলে কিন্তু অবশ্যই মোল সংখ্যা, অবশ্যই মোল সংখ্যা, ঠিক আছে? তো এখান থেকে হলো কতটুকু তুমি জমা করতেছো সেটার ফর্মুলা। আশা করি বুঝাতে পারছি, ঠিক আছে? এখন দেখো তোমার একটা জিনিস ক্ষয় হইলো মানে কি? সেটা কমে গেল, তাই না? এখন ধরো এটা একটা তোমার পাত্র, এটা ধরো তোমার একটা পাত্র, এখানে ধরো এটা একটা অ্যানোড, এটা একটা অ্যানোড দেয়া আছে, ঠিক আছে? এটা তোমার একটা পাত্র, এখানে তোমার অ্যানোড দেয়া আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমার ধরো এটা ক্ষয় হইলো, এটা ধরো একটা অ্যানোড, এটা ক্ষয় হয়ে গেল। এখন তাহলে কি হবে? ক্ষয় হয়ে গেলে সেটার ভর কমে গেল, ভর কমে যাওয়া মানে কিন্তু ঘনমাত্রার একটা চেঞ্জ হবে, এইটুকু তো বুঝতে পারছি, তাই না? ঘনমাত্রার একটা চেঞ্জ হবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে কতটুকু চেঞ্জ হবে, সেটা এখন সুন্দর মতো যশোর বোঝা দিছে। আমি ওদের প্রশ্ন দেখে খুব অবাক হয়ে গেলাম, কারণ এত সুন্দর প্রশ্ন দেয় না সচরাচর, কারণ প্রশ্ন তো অনেক ইজি হয়। তো এটা আসলে দেওয়ার কথাও ছিল না, তো দিছে, ভালো কথা। তো আমরা দেখি সেটা কীভাবে করতে পারি। এটা আসলে সম্পূর্ণ কিন্তু অ্যাডমিশনের টপিক, ঠিক আছে? এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে পরিবর্তিত ঘনমাত্রা কত, এটা কিন্তু বুয়েটের জন্য স্পেশালি বেশি গুরুত্বপূর্ণ, পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয়, ঠিক আছে? তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। দেখো আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি যে আমাদের কতটুকু ক্ষয় হয়েছে, তাই না? W = কি?
আই টি। এটা নিয়ে তো কোনো কথা নেই, এটুকু কি হয়েছে, এটুকু ক্ষয় হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটার সাথে কি সম্পর্ক আছে ঘনমাত্রার? অবশ্যই ঘনমাত্রার সম্পর্ক আছে। তার মানে কি এস ইকুয়াল টু ডাব্লু বাই এম ভি, তাই না? তো এখান থেকে তো তুমি এস বের করো, এস হচ্ছে তোমার কতটুকু ক্ষয় হলো, এস বের করলে একটু টাফ। তাহলে আমরা কি করব, আমরা মোল সংখ্যা বের করে ফেলবো। ঠিক আছে, মোল সংখ্যা হচ্ছে সব থেকে কি স্ট্যান্ডার্ড একটা জিনিস। তাহলে দেখো এখানে একে যদি আমি মোল সংখ্যায় কনভার্ট করি তাহলে কি হবে, এন ইকুয়াল টু ডাব্লু বাই এম বা জেড আই টি বাই এম। তো এখান থেকে কি পাবা হচ্ছে তুমি এটা কিউ বাই ইএফ। ঠিক আছে, এখান থেকে পাইলা কি কিউ বাই ইএফ বা এটা তোমার যেটা সুবিধা সেটা ইউজ করবা। এটা মূলত কি বের করলাম তুমি, এটা হচ্ছে তোমার কত মোল কমলো। ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রশ্ন থাকার কথা না, থাকলেও সমস্যা নেই, কত মোল কমলো। ঠিক আছে, এখন তোমার আদিতে কত মোল ছিল, আদিতে ছিল, এটা এন প্রাইম দিতে পারি তাই না, এটা এন প্রাইম দিয়ে ফেললাম। তাহলে আদিতে ছিল কত, আদিতে ছিল কত তোমার, আদিতে কিন্তু তোমার একটা ভর দেয়া থাকবে বা ঘনমাত্রা দেয়া থাকবে। যদি ঘনমাত্রা দেয়া থাকে তাহলে সেটাকে মোলে কনভার্ট করে ফেলবা। ঠিক আছে, আর যদি ভর দেয়া থাকে তাহলে ডাব্লু বাই এম করবা। তাহলে যদি ভরে দেয়া থাকে তাহলে ডাব্লু বাই এম করে ফেলবা, আর যদি ঘনমাত্রার আয়তন দেয়া থাকে তাহলে এন ইকুয়াল টু এস ভি করে ফেলবা। ঠিক আছে, এন ইকুয়াল টু এস ভি করে ফেলবা, এটা একদম মাথায় রাখবা, যেটা দেয়া থাকবে। তাহলে আমি পাশে রেখে দিলাম, তাহলে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী তুমি এনটা বের করে নিবা। তোমার কাজ হবে কি আদি এনটা বের করে নেওয়া। এখন তাহলে তুমি পরিবর্তিত এন বের করতে পারবা না? হ্যাঁ আমি জানি তুমি পারবা, তাই না? তাহলে ডেল এন ইকুয়াল টু কি হবে, এন মাইনাস এন প্রাইম। তাহলে এনটা তো তুমি জানো, এন প্রাইমটা তুমি জানো, তাই না? তাহলে এখানে ডেল এনটা তুমি পেয়ে গেলা। এখন তাহলে ডেল এস কি হবে, ডেল এস ইকুয়াল টু ডেল এন বাই কি বলতো, ডেল এন বাই ভি। ভিটা দেয়া থাকবে, ঠিক আছে, ভিটা এটা দেয়া থাকবে, দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে ডেল এন বাই ভি, ডেল এন কীভাবে বের করবো, এন মাইনাস এন প্রাইম, এন আর এন প্রাইম বের করা আমরা অলরেডি দেখে ফেললাম। তো আমরা ম্যাথ প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আসলে টপিক নিয়ে একটু আলোচনা করতেছি। ঠিক আছে, দেখো তাহলে আমরা সবগুলো যদি একটু বলি, প্রথমে বের করলাম হচ্ছে কোষ বিভব, তারপরে বের করলাম কি, তারপরে বের করলাম হচ্ছে কতটুকু ভর চেঞ্জ হইলো, যদি স্বতঃস্ফূর্ত হয়, স্বতঃস্ফূর্ততা চেক করলাম আগে, যদি চেক হয় না হয় তাহলে কি শর্ত কি, মাইনাস গ্রেটার লেস দেন জিরো হবে, ইকুয়াল টু জিরো হলে সাম্য অবস্থায়, আর গ্রেটার দেন জিরো হলে স্বতঃস্ফূর্ত হলে কি হবে, ক্ষয় হবে, ক্ষয় হলে কি হবে, কতটুকু ক্ষয় হলো সেটা বের করলাম। ঠিক আছে, তো যতটুকু ক্ষয় হলো সেটা তবে বের হলে, এখন অতটুকু ক্ষয় হওয়ার ফলে আমাদের ঘনমাত্রা কতটুকু চেঞ্জ হলো সেটাও আমরা বের করে ফেললাম। এখন তোমার পরীক্ষায় মাঝে মাঝে এরকম আসবে যে পাত্রটা সুরক্ষিত থাকবে কিনা। তো এটার জন্য জাস্ট একটা জিনিস মনে রাখবা, যেটা পাত্র সেটাই অ্যানোড, যেটা পাত্র সেটাই অ্যানোড, জাস্ট আর কিছুই দরকার নাই, সেটাই অ্যানোড। তাহলে যেটা রাখবা, যেটা রাখতে চাচ্ছ সেটা কি, যেটা রাখবা সেটা ক্যাথোড, যেটা রাখবা সেটা, ওকে, দুইটা জিনিস সুন্দর করে মনে রাখবা, এটা সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো হ্যাঁ, আরেকটা টপিক আছে আমাদের, ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে এটাতে আমরা বের করলাম কি, ই নটটা বের করতেছি কিসে বলো তো, এটা হচ্ছে 0°C। তাহলে এখন যদি আমাদের 0°C না থাকে তাহলে কি হবে, তাই না? 0°C না থাকে তাহলে ই যে কোনো তাপমাত্রায় বের করতে পারবো, এখন করবো। ঠিক আছে, এই যে কোনো তাপমাত্রায়, এই যে কোনো তাপমাত্রায় বের করার জন্য আমাদের ফর্মুলা দেখো কি হবে, ই ইকুয়াল টু ই নট মাইনাস সরি, এটা আমরা একদম এক লাইনে করে ফেলতেছি। ঠিক আছে, তো এটার জন্য অনেক ফর্মুলা আছে, তো এখানে তো একটু ভুল হতেই পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে লন কিউ, সামনে একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর নিয়ে একটু করে কথা বলছি, তার আগে কিউ নিয়ে একটু ছোট্ট কথা বলে ফেলে, কিউটা আসলে কি। ঠিক আছে, এটা আমরা পারবো, এটার জন্য ফাঁকা রাখলাম, যে এটার জন্য একটি আর কি করে রাখা যায়, অনেকটুকু করে রাখা যায়, তো এই জন্য আর কি ফাঁকা রাখছি, এটা একটু পরে করতেছি। আমরা কিউটা নিয়ে আলোচনা করে ওটা করে আমরা সলভিংয়ে চলে যাব। ঠিক আছে, দেখো কিউটা আসলে কি,
কিউটা হচ্ছে দেখো তোমার ধরো একটা বিক্রিয়া এ প্লাস বি প্লাস, তাই না? এখান থেকে কি তৈরি হচ্ছে, এ প্লাস তৈরি হবে আর বি তৈরি হবে, তাই না? তাহলে এতে কি হইল, এতে জারণ হইল আর এতে বি জারণ হইল। এটুকু তো মনে হয় মোটামুটি ক্লিয়ার সবাই, তাই না? এখন দেখো, এখন যেটা সেটা হচ্ছে যে কিউটা কি হবে, কিউটা হবে হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় পড়ছি না, উৎপাদক ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, ঠিক আছে? এটাই হবে। আর উৎপাদক ঘনমাত্রা, উৎপাদ কে কে, এ প্লাস আর হচ্ছে বি, আর এখানে কি আছে, বি প্লাস আর হচ্ছে এ। এখন আমাদের জন্য সুন্দর মতো সুবিধা করে দিছে যে এ আর বি তো তোমার কোনো আয়ন না, তাই না? এ আর বি তো কোনো আয়ন না, এটা লিকুইড। তাহলে এটা ইকুয়াল টু বি ইকুয়াল টু 1 লেখা যায়, 1, ঠিক আছে? এইটা আমাদের সহজ করে রেখে দিয়েছে। তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এখানে শুধু এ প্লাস আর বি প্লাস থাকতেছে, ঠিক আছে? তো এটার জন্য এই ফর্মুলা, এটা এখানে কিউবের পরিবর্তে কোনটা ইউজ করবা, এটা আর এটা, এটা একটু ভালো করে মনে রাখবে। এখানে যে আয়নটা তৈরি হচ্ছে সেটা উপরে যাবে আর প্রথমে যে আয়নটা ছিল সেটা নিচে যাবে, আর অন্য কিছু কাউন্ট করার দরকার নেই। এখন মাঝে মাঝে প্রশ্ন হতে পারে যে আমাদের যদি এখানে এ মোল থাকে, এখানে বি মোল থাকে, তাহলে তো এ কি হবে, এ প্লাস এখানে দিয়ে দিই, ঠিক আছে? ওকে, তাহলে এটার জন্য কি হবে, এটার জন্য ওই আগের মতোই আমরা বলতেছি ওই সাম্যদ্রব্যকের মতোই। তাহলে এ প্লাসের পাওয়ার এ আর বি প্লাসের পাওয়ার বি, মানে সামনে যেটা থাকে সহগ হিসেবে সেটা কি হয়ে যাবে, সেটা পাওয়ার হয়ে যাবে। আমরা কি ক্লিয়ার এটা? তো এটা হবে কি বলতো, এটা হচ্ছে আমাদের কিউবের মান, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এখন দেখো আমরা তাহলে এই ফর্মুলাতে তো চলে আসি, তাহলে কি হচ্ছে দেখো, আচ্ছা দেখো এখানে ই নট মাইনাস লন, তাহলে এখানে কি চাইলে আমরা এটা লিখতে পারি না, এ প্লাস বাই বি প্লাস, এটা আমরা ধরে নিলাম একটা বিক্রিয়ার জন্য, ঠিক আছে? এখন পরীক্ষায় যেটা থাকবে সেটাই তো লিখবা, তাই না? আর এই যে বক্সের কথা বলতেছি বারবার, এই বক্সটা হচ্ছে কি একদম ছোট্ট গেলা জিনিস, আরটি বাই ইএফ, আরটি বাই ইএফ। এটা কি ওই আগের মতোই, কতটুকু ইলেকট্রন আদান প্রদান হইলো, এফটা হচ্ছে 96,500 আর আরটা হচ্ছে তোমার 8.314, আর টিটা হচ্ছে কত তাপমাত্রায় বের করতে চাচ্ছ, ঠিক আছে? কত তাপমাত্রায় বের করতে চাচ্ছ। তো এটা থেকে আসলে অনেক রকমের ঘুরে এসে প্রশ্ন করে, তো এটা আমাদের এখন দরকার নেই, ঠিক আছে? অ্যাডমিশনে যখন যাবো ইনশাল্লাহ তখন আরও বিস্তারিত পড়বো, এখান থেকে আপাতত এটাই আসবে, ঠিক আছে? এখন 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য ওই বক্সের মানটা হলো 0.0592। তো এটা অনেকে মুখস্থ করে যেতে পারো, সমস্যা নেই কোনো, ঠিক আছে? চাইলে মুখস্থ করে যেতে পারো, আচ্ছা সমস্যা নেই। আমরা মুখস্থ না করলেও হবে, তুমি ক্যালকুলেশনে করলেও হবে, ঠিক আছে? এটা মনে হয় আশা করি বুঝতে পারছি, না বুঝতে পারলে অবশ্যই আবার আমরা ভিডিও দিব, সমস্যা নেই, ঠিক আছে? তো আমাদের টপিকগুলো মনে হয় মোটামুটি এগুলো, তাই না? আচ্ছা আমি যদি আরেকবার একটু রিমাইন্ড করে দেখি, হ্যাঁ, কোষ বিভব, দীর্ঘদিন রাখা, পরিবর্তিত ঘনমাত্রা, ভর নির্ণয়, মুখস্থ। আচ্ছা এখন মুখস্থর কথাগুলো বলেও দিই সাথে, তাই না? তো মুখস্থর জন্য যেটা করবা দেখো, মুখস্থর জন্য 1 নাম্বার হচ্ছে lead acid battery, charging or discharging reaction, charging and discharging reaction, এটা মাস্ট, ঠিক আছে? এটা এখন পড়লে এখনো আসবে, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন 2 নাম্বারটা দেখলাম মাঝে মাঝে লিথিয়ামেরটা আসে, ঠিক আছে? লিথিয়াম আয়নেরটা আসে, এটা খুবই ছোট ছোট জিনিস, ঠিক আছে? এটা পড়তে পারো, এই দুইটা মুখস্থ। আর আরেকটা আছে হলো খ নাম্বারের জন্য যেটা আসে মুখস্থ, তো মুখস্থই নির্দেশকের ওই অংশটুকু, নির্দেশকের বৈশিষ্ট্য, কি কি নির্দেশক হিসেবে ইউজ হয়, কি কি ইউজ হয়, তো এইগুলাই, ঠিক আছে? আচ্ছা এই 3টা জিনিস একদম মুখস্থ করতেই হবে, ওকে?
এই তিনটা জিনিস যেটা হলুদ লিখছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের টপিক মোটামুটি এগুলো পড়ানো, এগুলো আমাদের থিওরি বেসিক গেল। এখন আমরা দেখি দুই একটা সলভ করে দেখি আমরা আসলে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যেটা বলছে 2 নং চার্জিং ও ডিসচার্জিং বিক্রিয়া করো। 2 নং কোষটা কি দেখো, লিথিয়াম আয়ন। আমি কিন্তু বলে ফেলছি অলরেডি, লিথিয়াম আয়নটা একটু মুখস্থ করতে হবে, তাহলে এম লিখে ফেললাম। এখন বলতেছে যে 1 নং ও 3 নং উপাদান দ্বারা গঠিত কোষসমূহের মধ্যে কোনটি অধিক পরিবেশ বান্ধব। তাহলে দেখো এটা কিভাবে করতে পারি আমরা। তো পরিবেশ বান্ধব মানে আগে কি সেটা বুঝতে হবে, ঠিক আছে। পরিবেশ বান্ধব মানে কি সেটা আগে বুঝতে হবে। এখন আমরা দেখব যে পরিবেশ বান্ধবটা আসলে কিভাবে বোঝায়। 1 নংটা দেখো লিড, 1 নংটা হচ্ছে লিড। আসলে প্রথমে আগে বলি, এটা কিন্তু আমাদের অর্ধেক শেষে বলা আছে, তারপর আমি একটু হালকা বলে ফেলি, যেহেতু না হলে এখানে সবই মুখস্থ হয়ে যাচ্ছে, একটু হালকা বলে ফেলি। এখানে যেটা লিড, লিডের অ্যাসিড, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে তোমার ফুয়েল সেল। তোমরা হয়তো অলরেডি বুঝে ফেলছো যে ফুয়েল সেলটা বেশি পরিবেশ বান্ধব। এখন কারণ হিসেবে কি দেখাতে পারো, তোমার কারণ হিসেবে মেইন যে কিওয়ার্ড থাকবে সেটা হচ্ছে যে 1 নং যে ধরো 1 নং যেটা, সেইখান থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হতে পারে, ঠিক আছে। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, কিন্তু এখান থেকে নির্গত হওয়ার কোনো অপশন নেই। এখন প্রশ্ন হতে পারে এখানে কিভাবে, এখানে যে অক্সিজেনটা তুমি পাচ্ছ এটার জন্য জীবাশ্ম জ্বালানি দরকার। তো সেই জীবাশ্ম জ্বালানি যখন পোড়াবা সেখানে তো অক্সিজেন পাচ্ছ, কিন্তু সাথে উৎপাদ হিসেবে কার্বন ডাইঅক্সাইডও পাচ্ছ, তো যেটা হচ্ছে তোমার ক্ষতিকর, ঠিক আছে। এটা যদিও পুরোটাই মুখস্থ ছিল, তাও আমি একটু বলে দিলাম মেন কিওয়ার্ডটা কি। 1 নং বিক্রিয়া থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা কিন্তু বইয়ের শেষে সুন্দর করে দেয়া আছে, হাজারি স্যারের বইয়ে সুন্দর করে দেয়া আছে, ঠিক আছে। আর 3 নংয়ে হাইড্রোজেন ফুয়েল সেল, এটা হচ্ছে পরিবেশ বান্ধব। তাহলে আমরা এটা স্প্লিট করতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো 2 নাম্বারটা দেখো, উদ্দীপকের কোষটিতে অর্ধকোষ বিক্রিয়া ও কোষ বিক্রিয়াটি লেখো। ওকে, তো কোষ বিক্রিয়াটি আমরা এখন একটু লিখে দেখি। দেখো এখানে দেখো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট। ওকে, দেখা যাচ্ছে না, অ্যালুমিনিয়াম নাইট্রেট। আর দেখো এটা কি, এটা এটা কি ম্যাঙ্গানিজ নাকি, তাই তো মনে হচ্ছে ম্যাঙ্গানিজ নাইট্রেট এটা, ঠিক আছে। এটা ম্যাঙ্গানিজ নাইট্রেট। আচ্ছা ভালো কথা, তো এখানে ম্যাঙ্গানিজ নাইট্রেট আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট। ওকে, এখন বলতেছে এদের মধ্যে অর্ধকোষ বিক্রিয়া লেখা। অর্ধকোষ বিক্রিয়া মানে কি বলতো, অর্ধকোষ বিক্রিয়া মানে হচ্ছে তোমার যে তোমাকে আগে প্রথমে বুঝতে হবে যে কোনটা জারক কোনটা বিজারক, ঠিক আছে, কোনটা জারক কোনটা বিজারক। তো এখানে উদ্দীপকের তথ্য দেয়া আছে, এটা থেকে উদ্দীপকের তথ্য। তো উদ্দীপকের তথ্যের দিকে একটু যদি খেয়াল করে দেখি আমরা, দেখো অ্যালুমিনিয়ামের জারণ বিভব কত, প্লাস 1.66। তাহলে অ্যালুমিনিয়ামের কিন্তু জারণ বিভব বলছি, ঠিক আছে, এটা জারণ বিভব, এটা জারণ বিভব। কীভাবে বুঝলাম, অ্যালুমিনিয়াম আগে আছে আর আয়নটা পরে আছে, ঠিক আছে, এটা জারণ বিভব। জারণ বিভব কত, 1.66, সেটা অবশ্যই পজিটিভ। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো কোনটা 1.88। তাহলে যেটা জারণ বিভব বেশি হবে সেটা কি স্বাভাবিকভাবেই অ্যানোড হবে, তাই না। অ্যানোডে তো জারণ হয়, তাহলে যার জারণ বিভব বেশি সেটা অ্যানোড হবে। তাহলে অ্যালুমিনিয়াম অ্যানোড নাকি ম্যাঙ্গানিজ অ্যানোড, অবশ্যই অ্যালুমিনিয়াম অ্যানোড। তাহলে অ্যানোডের জন্য বিক্রিয়া কি হয়, অ্যানোডে জারণ হয়। তাহলে অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন কয়টা ছাড়বে, 3টা ইলেকট্রন ছাড়বে, ছাড়ার ফলে অ্যালুমিনিয়াম 3+ হবে, এটা অর্ধকোষ জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কি হবে, Mn এ কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। Mn ইলেকট্রন গ্রহণ করবে কয়টা বলো তো, 2, তার মানে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, Mn হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে 3টা ছাড়ছে আর এখানে 2টা গ্রহণ করছে, তো এটা তো হবে না, তাই না। তাহলে কি হবে, এদের লসাগু বানাতে হবে। এদের লসাগু কত, 6। তাহলে একে কয় দিয়ে গুণ করতে হবে, একে 2 দিয়ে গুণ করবো আর একে 3 দিয়ে গুণ করবো। সে 2 এখানে ডাইরেক্ট করে দিতে পারো অথবা পরেও করতে লিখতে পারো। তাহলে 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 ম্যাঙ্গানিজ থেকে তুমি কি পাচ্ছ, 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 ম্যাঙ্গানিজ। ওকে, এটা হচ্ছে তোমার টোটাল কোষ বিক্রিয়া, টোটাল কোষ বিক্রিয়া, ঠিক আছে, টোটাল কোষ বিক্রিয়া। এখন তুমি চাইলে এই পুরো কথাটাকে এক লাইনেও লিখতে পারো, সেটা কিভাবে, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, তারপরে সুন্দর মতো একটা টান দিবা, তারপরে আবার লিখবা হচ্ছে Mn2+ থেকে Mn। এটা মানে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে এটা জারণ হয়েছে, এখানে জারণ হয়েছে, আর এটা মানে তুমি বোঝাচ্ছ যে এটা ডিভাইডেড হয়ে গেছে।
আচ্ছা, তো আমরা গ নাম্বারটা বুঝতে পারছি মনে হয়। এখন দেখো সেই বহুল আলোচিত প্রশ্ন যে রাখা যাবে কিনা। রাখা যাওয়ার জন্য আমাদের কি বের করতে হবে? ই নোট সেল বের করতে হবে। কি বের করতে হবে? ই নোট সেল বের করতে হবে। একদম মুখস্থ করে রাখবো এটা, ই নোট সেল বের করতে হবে। তো এখানে দেখো উদ্দীপকের অ্যানোডের দ্রবণটি, অ্যানোডে কোনটা বলো তো? অ্যানোডে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম দ্রবণটি জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা। তাহলে জিঙ্কটা কি হবে বলো তো? আমরা বলছি কিন্তু যেটার পাত্রে রাখতে বলবে সেটা হচ্ছে আমাদের জিঙ্ক। তাহলে অ্যানোড হয়ে গেল, জিঙ্ক তাহলে অ্যানোড হয়ে গেল। তাহলে আমাদের এখন জিঙ্কের জন্য কি লাগবে বলো তো? EJ10 থেকে EJ10 2+ দরকার। EJ10 থেকে EJ10 2+ দরকার। এটা দেখো তো কত আছে আমাদের দেয়া থাকে, সব দেয়া থাকবে। তাহলে দেখো EJ10 থেকে J10 2+ এর মান দেয়া আছে 0.76 ভোল্ট। ঠিক আছে, 0.76 ভোল্ট। তাহলে এটা যদি আমরা তাহলে ই সেল যদি লিখি, এটা ঘ নাম্বার লিখতেছি, তাহলে ই সেল হবে কি? EJ10 থেকে J10 2+। কেন লিখলাম? কারণ অ্যানোড হবে, অ্যানোডে কি হবে? জারণ হবে, আর যেই পাত্রে রাখবো সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। প্লাস ই, তাহলে ক্যাথোড কি হবে? এখানে এখানে ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে ক্যাথোড হচ্ছে অ্যালুমিনিয়াম হয়ে যাবে এখন, তাই না? তাহলে কি লিখবো এখন? ই অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম। এখন আমাদের ক্ষেত্রে বেশিরভাগ যেটা ভুল করবা তোমরা সেটা হচ্ছে এখানেও কি লিখে ফেলবা, এখানেও হলোটার মতো লিখবা, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ লিখে ফেলবা। কিন্তু এটা কি হবে আসলে বলো তো? এটা হবে না। কেন বলো তো? কারণ অ্যালুমিনিয়াম এখন কি হবে? অ্যালুমিনিয়াম এখন বিজারণ হবে। বিজারণ হওয়া মানে কি? আয়ন থেকে যৌগ তৈরি করা। এই জন্য আয়ন থেকে যৌগ তৈরি করে, মৌল তৈরি করছে। ঠিক আছে, কখনোই এটা লিখবা না। এখন দেখো আমরা যদি মানগুলো জাস্ট ইনপুট করাই দেই, ইজেং 2+, এটার মান কত? 0.76 ভোল্ট প্লাস। এখন দেখো আমাদের এটার ভ্যালু দেয়া আছে কিনা। এখানে কোনটার ভ্যালু দেয়া আছে? অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়ামে 3+, কিন্তু আমাদের দরকার কি? এর উল্টোটা। তাহলে কি হবে? তাহলে সামনে একটা কি চিহ্ন দিব? সামনে একটা বিয়োগ চিহ্ন দিব। এটা বুঝতে পারছি কেন বিয়োগ চিহ্ন দিলাম? আমি সামারাইজ করে যদি বলি, আমাদের মানটা দেয়া আছে হচ্ছে এরকম করে, ই অফ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+। আমাদের তো এটার ভ্যালু দেয়া নাই, আমাদের দরকার হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম। তাহলে কি উল্টায় লেখা লাগবে? উল্টায় লেখলে হচ্ছে মাইনাস হয়ে যায়। তো এখান থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে নেগেটিভ কোনো একটা ভ্যালু পাবা। তো নেগেটিভ হলে কি হয়? সেটা অস্বতঃস্ফূর্ত, তাই না? সেটা অস্বতঃস্ফূর্ত। আর অস্বতঃস্ফূর্ত হলে কি? পাত্রে রাখা যাবে। অস্বতঃস্ফূর্ত হলে পাত্রে রাখা যাবে, তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবা। ক্লিয়ার? এটা একটা ক্লিয়ার করলে আমরা পরবর্তীগুলো এমনি ইজিলি করতে পারবো। এটা কিন্তু সব নিয়ম। ওকে, তারপরে দেখো, আচ্ছা যশোরবতা, এই প্রশ্নের কথা বলতেছিলাম, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো এটা দেখি একটু আমরা। প্রথমে দেখো এটা বলে দিছে কোষে উদ্দীপক অনুসারে ক পাত্রে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, সাহসী প্রশ্ন। ঠিক আছে, উদ্দীপকের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে দেখো এখানে একটা দিছে, একটা কোষ চালাইছে। ঠিক আছে, তড়িৎ কোষ চালাইছে। তাহলে কি হবে? তাহলে আয় উৎপন্ন হবে। আয় উৎপন্ন, দেখো আয়ের ভ্যালু দিয়ে রাখছে। আয়ের ভ্যালু কত? 5000 মিলি অ্যাম্পায়ার। তো এখান থেকে আমরা ডাব্লু ইজিলি বের করতে পারবো, Z/IT ইন্টু I ইন্টু টি, সরি Z/EF I ইন্টু টি। তো এখানে M/EF IT। ঠিক আছে, এখানে M এর ভ্যালু কত হবে? এই দেখো সব দেয়া আছে, কোনো কথা হবে না, সব দেয়া আছে। ঠিক আছে, সব দেয়া আছে। গ্রাফাইটের ভর কত? গ্রাফাইটের ভর হচ্ছে 12। ঠিক আছে, কার্বন কিন্তু গ্রাফাইট, এটা কিন্তু আমরা জানি, তাই না? গ্রাফাইটের ভর হচ্ছে 12। আচ্ছা, আমাদের কোনটাটা চাইছে একটু আবার খেয়াল করে দেখি আমরা। আচ্ছা সরি, এখানে গ্রাফাইটটা এটা। ঠিক আছে, তো অ্যাড হবে কোথায়? এটা তো অ্যানোড হিসেবে কাজ করবে। এখানে একটু ভালো করে খেয়াল করি আমরা। আচ্ছা দেখো, আমার মতো তোমাদের যেটা ভুল হবে, এখানে গ্রাফাইটের ভর কিন্তু ইউজ করা যাবে না। কেন ইউজ করা যাবে না একটু বলে দিই আমি। ঠিক আছে, এখানে ধরো এটা হচ্ছে তোমার গ্রাফাইটের দণ্ড, এখানে গ্রাফাইটের দণ্ড। তাহলে তোমার ক্ষয়, যেগুলা ক্ষয় হবে, তাই না? এখানে ক্ষয় হয় কি? এগুলোতে অ্যাড হবে, এখানে অ্যাড হবে, তাই না? এখানে অ্যাড হবে। দেখো একটু ভালো করে বুঝবা। ঠিক আছে, তোমার এটা হচ্ছে পাত্র। তো পাত্র হচ্ছে এখন কি হয়ে যাবে? পাত্র হবে এখন অ্যানোড। পাত্র হবে এখন অ্যানোড। এটা খুব ভালো করে বুঝবা, পাত্র হবে এখন অ্যানোড। তাহলে ক্ষয় হবে কার? ক্ষয় হবে হচ্ছে, ক্ষয় হবে অ্যানোড। তাহলে ক্ষয় হচ্ছে কি? আসলে ক্ষয় হচ্ছে পাত্র। আর তোমাদের একটা কথা আমি বলে দিছিলাম যে এখানে যে এমটা ইউজ করবা সেটা কার? যে ক্ষয় হবে। তাহলে ক্ষয় হচ্ছে কি? পাত্র। ঠিক আছে, আমি আমার মতো যেগুলো ভুল করবা সেটা গ্রাফাইটে ভর করবো, কিন্তু গ্রাফাইটে আসলে যুক্ত হচ্ছে, যুক্ত হলে সেটার ভর ইউজ করতে হবে না।
করতে হবে যেটা ক্ষয় হচ্ছে, ঠিক আছে। তাহলে এমটা ইউজ করবো কোনটা, এই যে দিয়ে রাখছি 58.7, এটা কি ক্লিয়ার? আচ্ছা ভেরি গুড। এখন ইটা দেখো এখানে সালফেটে কোনো যোজনী ইউজ করা হয়নি, মানে কি এম এর যোজনী কত ছিল, এম এর যোজনী 2 ছিল। যদি এম এর যোজনী 1 হইতো তাহলে কি লিখতো, এম এসে 4, এখানে 2 লিখতাম, তাই না? এম এর যোজনী যদি 1 হইতো, তো এম এর যোজনী 2, যোজনী কাটা গেছে, সেজন্য আর কিছু লেখা নাই। তাহলে 2 ইটা কত, ইটা হচ্ছে 2, আর এফ এর মান 96,500 ডিভাইডেড বাই এখানে কত, আইটি। আচ্ছা তাহলে দেখো এখানে কত হচ্ছে আইটির ভ্যালু আমরা বের করতে পারবো, তাই না? আইটির ভ্যালু দিয়ে দেবো। এখন অনেকে যদি কষ্ট করতে না চাও, তাহলে আমরা আমাদের আরেকটা ফর্মুলা ছিল, তাই না? কিউ ইকুয়াল টু এন ই এফ, এখান থেকেও এন বের করতে পারো ইজিলি। এন ইকুয়াল টু কিউ বাই ইএফ, এন ইকুয়াল টু কিউ বাই ইএফ, কিউর পরিবর্তে আবার কি লিখতে পারো, আইটি বাই ইএফ। তাহলে তোমার আর যেটাও বের করতে হচ্ছে না, তোমাদের দুইটা নিয়মে আমি বলে দিলাম, যার যেটা ভাল লাগে, ঠিক আছে। তো এখান থেকে ডাব্লু পাবা, সেই ডাব্লুকে আবার এনে কনভার্ট করতে হবে, সেই ডাব্লুকে আবার এনে কীভাবে কনভার্ট করবা, এন ইকুয়াল টু ডাব্লু বাই এম, অথবা এখান থেকে সরাসরি এন বের করতে পারো। আমি দুইটা নিয়মই বলে দিলাম, তো ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এন প্রাইম, মানে কতটুকু ক্ষয় হইল। এখন তোমাদের আগের এন কিভাবে বের করবা, আগের এন যেটা, এটা এন ওয়ান লিখতে পারি, তাই না? আগের এন ওয়ানটা কী ছিল দেখো, এখানে আগের এন ওয়ানে সুন্দর মতো বলে দিছে, এই যে দেখো দুইটা তথ্য দেয়াই থাকবে। তাহলে এখান থেকে এন ওয়ান কত বের করতে পারবে, এন ওয়ান ইকুয়াল টু 0.250 ইন্টু 0.5, এটা হচ্ছে তোমার এন ওয়ানের ভর। তাহলে এন ওয়ান ইকুয়াল টু কত ছিল, 0.250 ইন্টু 0.5। আর এখান থেকে তুমি এন প্রাইম বের করে ফেলছো অলরেডি, তাই না? এন প্রাইমটা বের করে ফেলছো। তাহলে এখন ডেল এন তোমার কি হবে, ডেল এন ইকুয়াল টু হবে এন ওয়ান মাইনাস এন প্রাইম। তাহলে ডেল এস কত হবে, অতএব ডেল এস ইকুয়াল টু ডেল এন বাই আয়তন কত, 0.25। এখান থেকে যা পাবা সেটা হচ্ছে তোমার পরিবর্তিত ঘনমাত্রা। আমি কি ক্লিয়ার? এটা হচ্ছে তোমার কতটুকু পরিবর্তন হলো। এখন যদি চাই যে এস টু ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে তোমার কতটুকু পরিবর্তিত হলো, ঠিক আছে। এখানে আমি আর একটা কেস বলে দিই, এটা হচ্ছে কতটুকু পরিবর্তিত হইল, কতটুকু পরিবর্তিত। এখন তোমাকে যদি বলে পরিবর্তিত হওয়ার পর ঘনমাত্রা কত হলো, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তোমাদের আসলে এস টু বের করতে হবে। এস টু কীভাবে বের করতে পারবা, এই যে এন প্রাইম যেটা, এখানে শুধু এন প্রাইমকে ভি দিয়ে ভাগ দিবা, তাহলে হচ্ছে তোমার পরিবর্তিত ঘনমাত্রা বের করতে পারবা, ঠিক আছে। হ্যাঁ করতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তোমার পরিবর্তিত ঘনমাত্রা। আচ্ছা ওকে, তো এটা মিশিয়ে দিলাম, আমাদের এটা একটা বুঝলেই হবে। আশা করি বোঝাতে পারছি আমি, না হলে আবার রিমাইন্ড করো, তারপরে আমাকে বলবো আবার। তো দেখো যদি আবার দীর্ঘতায় ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হবে কিনা, তাহলে কি বের করতে হবে তোমাদের, ইসিএল বের করতে হবে। ইসিএল যদি পজিটিভ হয় তাহলে সমস্যা হবে, যদি নেগেটিভ হয় তাহলে সমস্যা হবে না। এটা তোমাদের আমি কিন্তু আর করে দিলাম না, এটা হোমওয়ার্ক থাকলো, যদি না পারো অবশ্যই আবার করব, ঠিক আছে। ওকে, তারপরে দেখো কোষের গঠন বিক্রিয়া, তাহলে মনে হয় এটা আমার লেখা লাগবে না। এওসি এর মাধ্যমে কোষের গঠন বিক্রিয়া, তাই না? এখানে তাহলে জারণ করেছে আছে, লিখে দিই একটু ছোট্ট করে, এ প্লাস ডি, হ্যাঁ এটা একটু বলেই দিই, সুন্দর একটা জিনিস দিছে। কিন্তু এখানে দুইটা আগে তুমি চেঞ্জ করে ফেলবা, দুইটাকে একই ফরম্যাটে নিয়ে আসবে। এখানে এ প্লাস এ টু প্লাস, তাহলে এটা যেহেতু উল্টায় রাখছে, তাহলে এ ডি টু প্লাস ডি করে ফেলবা, তাহলে কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 0.34। তাহলে দেখো দুইটা জারণ বিভব তুমি পাইছো, তাহলে কোনটা বড়, এটা বড়, তাহলে এ কাজ করবে হচ্ছে অ্যানোড হিসেবে। তাহলে এ থেকে কি তৈরি হবে, এ থেকে এ পজিটিভ তৈরি হবে, ঠিক আছে। দুইটাই নেগেটিভ ছেড়ে, আর এক্ষেত্রে উল্টো হয়ে যাবে, তাই না? ডি টু প্লাস ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে ডি হয়ে যাবে, তাহলে টোটাল বিক্রিয়া কি হবে, এ প্লাস ডি টু প্লাস থেকে কি হবে, ডি প্লাস এ টু প্লাস। আশা করি আমি বোঝাতে পারছি, ঠিক আছে। ওকে, তাহলে বি পাত্রের দ্রব্যদি সংরক্ষণ করা যাবে কিনা, ওই সেম ইসিএল বের করে ফেলবা, ঠিক আছে। তারপরে দেখো উদ্দীপকের তড়িৎচালক বল নির্ণয় করো, মানে ই বের করতে বলতেছে, ঠিক আছে। ই ইকুয়াল টু হোয়াট, ই নট। তো ই নট ইজিলি বের করতে পারবো, দুইটা সব ভ্যালু দেয়া আছে, জাস্ট তোমাকে জারণ আর বিজারণ বিভব কোনটা জারণ হবে কোনটা বিজারণ হবে এটা বের করতে হবে। এটা কীভাবে বের করবো আমি বললাম, প্রথমেই তোমাকে দুইটা একই ফরম্যাটে নিবা। সেটা কি ফরম্যাটে নিবা, এখানে তোমার মৌল থাকবে আর এখানে মৌলের আয়ন থাকবে, এখানে আয়ন থাকবে, ঠিক আছে। তো এখানে যে দুইটা জিনিস পাবা, দুইটার জন্য দুইটা পাবা, যেটা বড় হবে সেটাকে অ্যানোড ধরবা,
যেটা ছোট হবে সেটাকে ক্যাথোড ধরবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরেরটা আবার সেম, দস্তার পাত্রে, দস্তা মানে কি বলতো, জিঙ্ক, তাহলে এখানে অ্যানোডকে, অ্যানোড সবসময় জিঙ্ক ধরতে হবে। ওকে, পরেরটা দেখো কি পরিমাণ ধাতু জমা হবে, কি পরিমাণ ধাতু জমা হবে, কি ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি, ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি, ঠিক আছে। তো এখান থেকে আমরা জেটের ভ্যালু বের করতে পারবো, তাই না, এম বাই ই আই টি, ঠিক আছে। তো এখানে এম ইউজ করব, ইএফ ইউজ করব, আই টি সব দেয়াই আছে, দেখো আই দেয়া আছে আর এখানে টি দেয়া আছে, ঠিক আছে। টিটা অবশ্যই সেকেন্ডে নিতে হবে। আচ্ছা, আর সব দেয়া আছে। ওকে, তাহলে কোনটি অধিক তড়িৎ শক্তি, এটাও কি, এটাও ই বের করবা, ই বের করে দেখবা কোন ইটা বেশি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি পরিমাণ সঞ্চিত, সেম ডাব্লিউ বের করতে বলছে, আর এখানে ঘনমাত্রা বের করতে বলতেছে, ঠিক আছে। এখানে একটা সুন্দর জিনিস আছে, ঘনমাত্রা বের করতে বলতেছে, এখানে ইটা দেয়া আছে, তাহলে এটা কিভাবে বের করবা, ই যদি দেয়া থাকে আমাদের তাহলে কিভাবে বের করবা, ই নট মাইনাস আর টি বাই ইএফ লন, এটি উৎপাদ আর হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে। তো এখানে আমাদের H2SO4টা বের করতে হবে, ঠিক আছে। তো এটা আরেকবার হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, তারপরে দেখি, আচ্ছা এটা আমাদের লাস্ট, আমি বলছিলাম আজকে ছোট ছোট অধ্যায়, তাই না। তারপরে দেখো গ নাম্বারে কি বলছে, তড়িৎচালক বলে মান বের করো, তাহলে ই ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু হোয়াট। আর ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে হচ্ছে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা, তাহলে ই বের করে দেখবো পজিটিভ কিনা নেগেটিভ, যদি পজিটিভ হয় তাহলে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, তার মানে রাখা যাবে না। তো দেখো ছোট্ট একটা অধ্যায়, সাজেশনটা ওই প্রথম পেজে দেওয়া আছে, ওইগুলো করলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ছোট্ট অধ্যায় তোমার, আল্লাহ হাফেজ।